আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি পরিবর্তন। ওকে, প্রথমে একটু বলে নিই আসলে ধ্বনিটা পরিবর্তন হয় কিভাবে বা কেন। প্রথম প্রশ্ন, যেহেতু আমরা আলোচনা করব ধ্বনি পরিবর্তন নিয়ে, তাহলে ধ্বনি হচ্ছে কি বলেছিলাম, মৌখিক ব্যাপার, অর্থাৎ মৌখিক বিষয়। এখন এই ধ্বনিটা পরিবর্তন হয়ে যায়। এখন এই পরিবর্তন হয় কি কারণে? একটা জিনিস আমরা খেয়াল রাখবো, দেখবা যে শহরের ভাষা এবং গ্রামীণ বা আঞ্চলিক ভাষার মধ্যে একটু পার্থক্য আছে। তো এই পার্থক্যটা হয় মূলত কি কারণে? কারণ আমরা বলে থাকি যে গ্রামীণ মানুষের হাতে হয়তো সময় কম থাকে, বা ওনারা কি করে যে কথাগুলোকে খুব দ্রুততার সাথে বলে। আর যেহেতু দ্রুততার সাথে বলে, তখনই তার মুখের যে ধ্বনি বা ভাষাটা সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই যে দ্রুততার কারণে ধ্বনির পরিবর্তন হওয়া, এটাকেই আমরা আলোচনা করব আজকে। তাহলে ধ্বনির পরিবর্তন হয় কি কারণে যদি প্রথমে আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে বলতে হবে যে দ্রুত উচ্চারণের কারণে। কি কারণে? দ্রুত উচ্চারণের কারণে আমাদের ধ্বনিটা পরিবর্তন হয়, এটা হচ্ছে প্রথম কারণ। আর এই দ্রুত উচ্চারণের ফলে কি হচ্ছে, আমাদের ভাষা পরিবর্তন হচ্ছে। দ্রুত উচ্চারণের কারণে ভাষা পরিবর্তন হয়। তাহলে প্রথমত ধ্বনি পরিবর্তন হয় মূলত কি কারণে? দ্রুত উচ্চারণের কারণে। আর দ্রুত উচ্চারণের ফলে কি হচ্ছে, আমাদের ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে আমরা বলছি ধ্বনি পরিবর্তন। ওকে, এখন আমরা এক এক করে রুল দেখি। আচ্ছা, রুলগুলো আমি প্রথমে এক এক করে আলোচনা করব। যার যেখানে সমস্যা আছে আমরা এটা একটু প্রশ্ন করে সমাধান হওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে প্রথমে বলছি আমরা, প্রথম যে রুলটা আছে সেটি হচ্ছে আদি স্বরাগম। ওকে, আদি স্বরাগম আমরা কাকে বলছি, একটু স্বরাগম সম্পর্কে আইডিয়া দিই। প্রথমে বলা হয়ে থাকে স্বরধ্বনির আগমন। এই যে স্বরধ্বনির যে আগমন, এইটাকে আমরা এক নামে চিনি হচ্ছে স্বরাগম নামে। কি নামে চিনি? স্বরাগম। অর্থাৎ এইখানে তিনটা স্বরাগম আছে। স্বরাগম, স্বরধ্বনির আগমনকে বলা হয় স্বরাগম। এখন স্বরধ্বনির আগমন মানে স্বরধ্বনি আসবে, কোথায় আসবে? মনে রাখতে হবে যে আমরা তিনটা জায়গায় স্বরধ্বনি যোগ করে উচ্চারণ করতে পারি। কেমন? শব্দের শুরুতে যদি স্বরধ্বনি যুক্ত হয়, তখন আমরা সেটাকে বলি আদি স্বরাগম। শব্দের শুরুতে, তাহলে শব্দের শুরুতে স্বরধ্বনি যুক্ত হলে আদি স্বরাগম। শব্দের মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে সেটা মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের আরো দুইটা নাম আছে, বিপ্রবর্ষ বা স্বরভক্তি, পরে আসি। এরপরে অন্ত স্বরাগম, অর্থাৎ শব্দের শেষে যদি স্বরধ্বনি যুক্ত হয়। তার মানে কিভাবে যুক্ত হবে? আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করব, তখন ওই শব্দের শুরুতে একটা স্বরধ্বনি যুক্ত করে উচ্চারণ করলাম, মাঝখানে স্বরধ্বনি যুক্ত করে উচ্চারণ করলাম, শেষে স্বরধ্বনি যুক্ত করে উচ্চারণ করলাম। তাহলে কি দাঁড়ালো? স্বরাগম শব্দের অর্থ হচ্ছে স্বরধ্বনির আগমন। স্বরধ্বনির আগমন তিনটা জায়গায় ঘটতে পারে, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। তাহলে এরকম যদি যুক্ত হয়, তাহলে আমরা সেগুলোকে কি নামে চিনবো? স্বরাগম নামে চিনবো। ওকে, এখন আমরা এক এক করে এটাকে বোঝার চেষ্টা করি। প্রথমে আছে আদি স্বরাগম। বলা হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য যদি অন্য কোনো কারণে শব্দের আদিতে, আচ্ছা যদি আদিতে, এখানে আদিতে বলতে বোঝানো হচ্ছে শব্দের শুরুতে যদি স্বরধ্বনি যুক্ত হয়। আচ্ছা, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি পার্থক্য বুঝতে হবে। ব্যঞ্জন ধ্বনি ক খ গ ঘ, এগুলো স্বরধ্বনি ও আ রস্য, এগুলো। ওকে, তাহলে যদি স্বরধ্বনি আসে, শব্দের শুরুতে যদি স্বরধ্বনি আসে, তখন আমরা তাকে বলছি আদি স্বরাগম। তাহলে আদি স্বরাগমটা আসলে কেমন? ধরো এই স্কুল শব্দটি, এখন আমরা একটু শহুরে লোক, আমরা এই শহুরের লোক বলছি স্কুল। ঠিক এটা গ্রামের মানুষ ওরা একটু কনভার্ট করে এটাকে স্কুল বলে। কি বলে? স্কুল। তো স্কুলকে যখন স্কুল বলা হচ্ছে, আমরা একটু খেয়াল রাখি এখানে একটা স্বরধ্বনি যুক্ত করা হয়েছে। তাহলে এই যুক্ত স্বরধ্বনি যখন যুক্ত করা হয়েছে, তখন এটার উচ্চারণ হচ্ছে স্কুল। স্কুল আগে ছিল কি স্কুল, হলো কি স্কুল। তাহলে পরীক্ষা যদি আসে, ধরো এই দুইটা আছে, বলা হলো নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ? মনে রাখতে হবে যার শুরুতে, যে শব্দের শুরুতে এরকম স্বরধ্বনি যুক্ত করে দেয়া আছে, সেটাই হবে হচ্ছে আমাদের আদি স্বরাগম। একই রকম ভাবে এখানে বলা হচ্ছে আস্তাবল। এটা একটু খেয়াল রাখি, মূলত শব্দ কি ছিল? মূল শব্দ ছিল হচ্ছে
এস্তাবল। তাহলে এস্তাবল থেকে কি হলো আস্তাবল, কি যোগ করলাম একটা আ যোগ করলাম, তাহলে ছিল এস্তাবল হলো আস্তাবল, যোগ করলাম কি আ, তাহলে এই যে আ স্বরধ্বনিটা যুক্ত হলো, আস্তাবল শব্দটি এখন হচ্ছে আদি স্বরাগম। একই রকম ভাবে আস্পর্ধা আছে, তাহলে আস্পর্ধা মূল শব্দ ছিল কি স্পর্ধা, কি ছিল স্পর্ধা। অনেক সময় বলে দেখছো ছেলের আস্পর্ধা দেখছো, তাহলে মূলত শব্দ কি ছিল স্পর্ধা, হলো কি আ যুক্ত হয়ে উচ্চারণ হচ্ছে কি আস্পর্ধা। তাহলে এই আস্পর্ধা শব্দটি হচ্ছে আমাদের আদি স্বরাগম। তাহলে শব্দের শুরুতে স্বরধ্বনি যোগ করতে হবে। এখন যদি এরকম হতে পারে যে স্যার আমরা স্টেশন, স্টেশন একটা শব্দ, এখন এই স্টেশন শব্দের শুরুতে যদি আমরা স্বরধ্বনি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে স্টেশন, কি দাঁড়াচ্ছে স্টেশন। তাহলে এই স্টেশন হচ্ছে আমাদের আদি স্বরাগম। তাহলে যে কোনো শব্দের শুরুতে যদি একটা স্বরধ্বনি যোগ করে উচ্চারণ করি তখন যে রূপটা আমরা পাবো সেটি হচ্ছে আদি স্বরাগম। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে শব্দের শুরুতে যুক্ত হলো। এইবার আসবো শব্দের মাঝখানে যদি যুক্ত হয়, তাহলে শব্দের মাঝখানে যুক্ত হলে তাকে আমরা বলছি মধ্য স্বরাগম। শব্দের মাঝখানে, ওকে, এখানে বলছে যে ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। আচ্ছা, তাহলে আমার মাঝখানে যদি স্বরধ্বনি হয় তাহলে আমরা তাকে বলছি মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের এই নামটাও প্রায় পরীক্ষাতে আসে, বিপ্রকর্ষ। স্বরভক্তি নামটাও দেখা যায়, তবে বিপ্রকর্ষটা একটু বেশি আসে পরীক্ষায়। যে নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ? তাহলে বিপ্রকর্ষ বলতে আসলে আলাদা কোনো নাম নয়, মনে রাখতে হবে বিপ্রকর্ষ হচ্ছে মধ্য স্বরাগমের আরেকটি নাম। ওকে, এখন আমরা আদি স্বরাগমে যেমন যুক্ত করেছিলাম, আমি একটু বলি যে আমাদের এইখানে যে শব্দগুলো আছে আদি স্বরাগমে যেমন আ স্পষ্ট ছিল, রস্য স্পষ্ট ছিল, এখানে আ স্পষ্ট ছিল। অর্থাৎ আদি স্বরাগমে যেমন স্বরধ্বনি স্পষ্ট থাকে, মানে একদম চোখে দেখা যায়, মধ্য স্বরাগমের ক্ষেত্রে স্বরধ্বনি চোখে দেখা যাবে না। তাহলে কি করতে হবে, এগুলো যখন আমরা মুখে উচ্চারণ করব তখন বুঝে নিতে হবে যে মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত করা আছে। বিষয়টা কেমন? ধরো এইটা হচ্ছে রত্ন, যদি কারো উচ্চারণের সমস্যা হয় আমি একটু উচ্চারণটা লিখে দিই। এটার উচ্চারণটা কি এই রত্ন, তাহলে মাঝখানে কিন্তু কোনো কিছু মানে কোনো স্বরধ্বনি নাই। এখন যখন আমি এইটা বলবো তখন এইটার উচ্চারণটা খেয়াল রাখতে হবে। এটার উচ্চারণ কি দাঁড়ালো তাহলে রতন, কি দাঁড়ালো রতন। ছিল কি রত্ন, হলো কি রতন, মাঝখানে কি আসলো ও স্বরধ্বনি। তাহলে এটা আমি উচ্চারণ করে বুঝলাম এই যে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলো, এই কারণে আমরা এটাকে বলছি মধ্য স্বরাগম। একই রকম ভাবে ধর্ম, ধর্ম মাঝখানে কি যুক্ত হচ্ছে ও ধরম, কি বলছে ধরম, যে ধরম ভাই, ধরম বোন, ধরম বাবা, ধরম মা, এই যে এগুলো বলা হয়। তাহলে এখানে কি যুক্ত হলো ওকার যুক্ত হলো। তাহলে এই ওকার যুক্ত হওয়ার কারণে ধরম শব্দটি মধ্য স্বরাগম। একই রকম ভাবে বলছি স্বপ্ন, স্বপ্ন, স্বপ্নকে যদি বলা হয় স্বপন, কি বলা হচ্ছে স্বপন, তাহলে দেখো এখানে একটা ওকার উচ্চারিত হচ্ছে, তাহলে স্বপন শব্দটি মধ্য স্বরাগম। একই রকম ভাবে হর্ষ থেকে হরস, তাহলে এখানে কি উচ্চারিত হচ্ছে ওকার। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের কিন্তু আদি স্বরাগমের মতো এখানে স্বরধ্বনি সরাসরি দেয়া থাকবে না। তাহলে কি করে বের করতে হবে, যখন উচ্চারণ করব তখনই বের করতে হবে। এবার আরো কিছু উদাহরণ দেয়া আছে এখানে, আমরা এক এক করে যদি সবগুলো দেখি। যেমন পরের গুলো আছে, এটা তো ওয়া দিয়ে গেল, এখানে ওয়ার জায়গায় ও ধরতে পারি আমরা। এখানে আছে রস্বই যোগ করে পিরিতি। আচ্ছা, মাঝখানে এই যে ক্লিপ, এই যে এখানে ফিল্ম, তাহলে এই যে এইখানে মাঝখানে এইগুলো হচ্ছে মধ্য স্বরাগম, সবগুলো দেখতে পাচ্ছি। রস্যু যোগ করে আছে মুকুতা, রস্যু। এখানে আছে তুরুক, তুরুক কি দেয়া আছে তুরুক। তারপরে ভুরুর ক্ষেত্রে এই যে, আমাদের খেয়াল রাখতে হবে যে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হচ্ছে কিনা। তারপরে আমরা এখান থেকে এ থেকে গেল আ স্বরধ্বনি, এই যে আ, এখানে আছে আ, এখানে আ আছে, এখানে আছে একার আছে, ওকে। তারপরে এখানে একার আছে, এইগুলো গেল, ও স্বরধ্বনি আছে। আচ্ছা, এটা আছে শোলক, শোলক, শোলক শব্দটি যখন আমরা ভেঙে লিখতেছি এখানে একটা ওকার পাচ্ছি। মুরগ থেকে মোরগ, আচ্ছা মোরগ যখন বলছি তখন এখানে একটা
ওকার পাচ্ছি। তাহলে খেয়াল রাখলাম এই সমস্ত শব্দগুলোর মাঝখানে স্বরধ্বনি যুক্ত হচ্ছে, তাই কি নাম হয়েছে? মধ্য স্বরাগম। ওকে, আচ্ছা, তাহলে এই দুটো গেল আদি স্বরাগম, মধ্য স্বরাগম। এবার আসি আমরা অন্ত স্বরাগমে। তার মানে এবার স্বরধ্বনিটা কোথায় যুক্ত হবে? এবার স্বরধ্বনিটা যুক্ত হবে শেষে। তাহলে শেষে যদি স্বরধ্বনি যুক্ত হয় তাকে আমরা বলছি অন্ত বা শেষ স্বরাগম, যেহেতু শেষে স্বরধ্বনি যুক্ত হবে। ওকে, অন্ত, অন্ত বা শেষ, এটাকে অন্ত বা শেষ স্বরাগম বলা হয়। তাহলে শব্দের শেষে স্বরধ্বনি যুক্ত হচ্ছে কেমন? শব্দ হচ্ছে দিশ, দিশ শব্দের সঙ্গে একটা আ যুক্ত করা হলো, তাহলে এবার কি হলো? দিশা। তাহলে এই যে লাস্টে আমরা দেখতে পাচ্ছি আ উচ্চারিত হচ্ছে। মনে রাখতে হবে ব্যঞ্জন বর্ণের সাথে যদি স্বরবর্ণ কার যুক্ত থাকে তাহলে সেই কারটা সবসময় শেষে উচ্চারিত হয়। লাস্টে যে বর্ণটা আছে, এই যে বেঞ্চ থেকে আমরা কি পাচ্ছি? বেঞ্চি, তাহলে এখানে লাস্টে কি উচ্চারিত হচ্ছে? রস্যিকার। সত্য থেকে পাচ্ছে সত্যি, তাহলে এখানে কি যুক্ত হচ্ছে? রস্যিকার। ওকে, তাহলে এইগুলোর যে শেষে স্বরধ্বনি যুক্ত হচ্ছে অতিরিক্ত, তাকে আমরা বলছি অন্ত বা শেষ স্বরাগম। তাহলে আমরা স্বরাগমের কয়টা অংশ দেখলাম? 3টা। আদি স্বরাগম, শব্দের শুরুতে স্বরধ্বনি যুক্ত হচ্ছে। পার্থক্যটা একটু বুঝে নি, যে ধরো আমি আবার ওটা দিয়ে একটু বুঝাই, যে আমরা স্কুল, স্কুলকে বলছি স্কুল, এই যে পরিবর্তনটা, তাহলে এটা শুরুতে যুক্ত হলো, এটা আদি স্বরাগম। কি স্বরাগম? আদি। ওকে, মাঝখানে স্বরধ্বনি যুক্ত হচ্ছে, রত্ন থেকে কি পাচ্ছি? রতন, তাহলে এখানে মাঝখানে কি স্বরধ্বনি যুক্ত হলো, তাই এটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। আর হচ্ছে অন্ত বা শেষ স্বরাগম, তাহলে শেষ স্বরাগমের শেষে যুক্ত হচ্ছে। ওকে, যেমন আছে আজ, আজ একটা শব্দ, এখান থেকে বললাম আজি, আজি, তাহলে লাস্টে কি উচ্চারিত হচ্ছে? রস্যই। তাহলে শব্দের শুরুতে থাকলে আদি, শব্দের মাঝখানে থাকলে মধ্য, শব্দের শেষে থাকলে অন্ত বা শেষ স্বরাগম। এই হচ্ছে আমাদের 3 ধরনের স্বরাগম গেল। ঠিক আছে, এটা কিন্তু একটার মধ্যে, স্বরাগমের মধ্যে এই 3টা। ওকে, আদি, মধ্য এবং অন্ত। আচ্ছা, এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা। আমরা পরবর্তী স্লাইডে যাই, বা পরবর্তী রুল যেটা, পরবর্তী রুলটা কি আছে একটু খেয়াল করি। পরবর্তী রুলটা হচ্ছে অপিনিহিত, এটা একটু ভালো করে বুঝি। ওকে, অপিনিহিত। আচ্ছা, যে শব্দগুলোর শেষে রস্য এবং রস্যু দুইটা একটু মনে রাখলাম, রস্যইকার এবং রস্যুকার। যে শব্দগুলোর শেষে এই রস্যিকার এবং রস্যুকার উচ্চারিত হচ্ছিল সেইটাকে আগে উচ্চারণ করতে হবে। আর এই আগে উচ্চারণ করা হলে তখন যে রূপটা আমরা পাবো সেটাকে আমরা বলছি অপিনিহিত। আচ্ছা, এখন কেমন সেটা দেখো, এখানে বলা হচ্ছিল আজি। এখন এই আজি শব্দের শেষে কি উচ্চারিত হচ্ছিল? রস্যইকার। এই রস্যইকারটাকে এবার আগে উচ্চারণ করলাম, তাহলে রূপটা আমরা কি পাচ্ছি? আইজ। আজি থেকে আইজ, তাহলে এই যে আজি থেকে আইজ রূপটা, এই রস্যইকারটা কিন্তু আমরা আগে দিয়ে উচ্চারণ করছি, যে কারণে আমরা আইজটা পাচ্ছি। এটি হচ্ছে অপিনিহিত। একই রকম ভাবে চারি, তাহলে লাস্টে কি ছিল? রস্যইকার। এই রস্যইকারটা আগে উচ্চারণ করতে হবে, তাহলে আমরা কি পাচ্ছি? চাইর। এখন এটা উচ্চারণ করতে হবে কোন জায়গায়? মনে রাখতে হবে যে ব্যঞ্জনের সাথে কারটা থাকবে, ঠিক ওই ব্যঞ্জনের আগে উচ্চারণ করতে হবে। যেমন রয়ের আগে রস্যইকার, রয়ের সাথে যুক্ত ছিল কি? কার। এবার সেইটাকে স্বরবর্ণ রূপে আগে উচ্চারণ করব। ওকে, এবার আছে কি? মারি, এখানেও রস্যইকার, তাহলে মারিটাকে ওই রটার আগে রস্যইকারটা উচ্চারণ করলাম, তখন কি হচ্ছে? মাইর। তাহলে এটা অপিনিহিত। আরেকটু আসি রস্যুকার দিয়ে, সাধু, সাধু, তাহলে সাধু রস্যুকার ছিল এখানে, এই রস্যুকারটা এবার আগে উচ্চারণ করতে হবে, ধর আগে, তাহলে কি উচ্চারণ হচ্ছে? সাউদ। তাহলে এইটাকে আমরা বলছি আমাদের অপিনিহিত। তাহলে দুইটা বর্ণ যদি আমরা মনে রাখি, কি কি? রস্যইকার আর রস্যুকার, এই দুইটা মনে রাখলাম, যে এই দুইটা যদি শেষে উচ্চারিত হয় তাহলে এই দুটোকে আগে উচ্চারণ করতে হবে। শুধুমাত্র এই দুইটা, আমরা কিন্তু দীর্ঘিকার আমরা দীর্ঘিকার অথবা দীর্ঘকার এই দুইটা নিয়ে চিন্তা করব না, শুধু দুইটা, কি কি?
রস্বইকার আর রস্যকার এই দুটা নিয়ে ভাববো। তাহলে যদি এমন হয় যে বলা হচ্ছে, আমি পরে উদাহরণ চাইছি, যদি তোমাদেরকে একটা নর্মাল শব্দ ধর আমি দিলাম চালু, চালু শব্দটা দিলাম, তাহলে আমরা যদি রুল অনুযায়ী একটু তাকাই, এই লর সাথে রস্যকার উচ্চারিত হচ্ছে, তাহলে ওই রস্যকারটা এবার যদি আমি আগে দিয়ে উচ্চারণ করি তাহলে কি হতে পারে? চাউল হতে পারে। বিষয়টা হচ্ছে কি যে আমি বুঝলাম কিনা সেটা হচ্ছে পরে রস্যইকার এবং রস্যকার এটা আগে উচ্চারণ করতে হবে, আর আগে উচ্চারণ করাটাই হচ্ছে আমাদের কি অপিনিহিত। তাহলে এই দুইটা নিয়ম বুঝলাম। এখন আসি, দেখো এখানে একটু অংশ আছে, যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে রস্যইকার বা রস্যকার উচ্চারিত হলে তাকেও অপিনিহিত বলে। আচ্ছা এই বিষয়টা একটু বুঝি। যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে, এখন দেখো যুক্ত ব্যঞ্জন কোনটা? কর সাথে এখানে জফলা আছে, তাহলে কর সাথে জফলা যুক্ত, বলছে এই যুক্ত ব্যঞ্জনের ঠিক আগে, অর্থাৎ আমি যদি এরকম বলি এইটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, ঠিক এর আগে এইখানে একটা স্বরধ্বনি দিয়ে উচ্চারণ করতে হবে। সেই স্বরধ্বনি দুইটা কি কি হতে পারে? একটা রস্য হতে পারে আর একটা রস্য হতে পারে। তখন আমরা যে রূপটা পাচ্ছি সেটার নাম কি? বাক্য। কি বলা হচ্ছে? বাক্য। একই রকম ভাবে এখানে আছে সত্য থেকে সৈত্য, সত্য থেকে সৈত্য। ওকে, তাহলে মনে রাখতে হবে যুক্ত ব্যঞ্জনের আগে অবশ্যই আমরা চাইলে এই স্বরধ্বনি যে রস্য আর রস্যকার আছে সেটা দিয়ে উচ্চারণ করতে পারি। এখানে আছে রাখিয়া, তাহলে এই ক্ষয় রস্যিকার, এই রস্যিকারটাকে আগে উচ্চারণ করলাম, তখন আমাদের উচ্চারণটা কি হচ্ছে? রাইখা। কি উচ্চারণ হচ্ছে? রাইখা। রাখিয়া থেকে রাইখা। তাহলে এই উদাহরণ যদি পরীক্ষায় আসে পারা যাবে? কি মনে রাখতে হবে? রস্যইকার আর রস্যকার এই দুটো যদি শেষে উচ্চারণ হয় তাহলে সেটাকে আগে নিয়ে আসতে হবে, আগে এনে উচ্চারণ করতে হবে। ওকে, আচ্ছা। এখন যদি এরকম একটা শব্দ থাকে যে লেখা আছে ডালি, তাহলে আমি নর্মাল সেন্স একটু বুঝি। ডালি, তাহলে লাস্টে রস্যইকার উচ্চারিত হচ্ছিল, এখন এই রস্যইকারটা আমি আগে নিয়ে আসলাম, তাহলে আমার এখানে যেহেতু রস্যইকার আগে আনতে বলছে তাহলে এখানে উচ্চারণটা আমি নিয়ে আসতে পারি, তাহলে ডাইল লিখতে পারি। কেন? মানে আমার নিয়মটা হচ্ছে কি রস্যইকারটা আগে এনে উচ্চারণ করতে হবে। এখন সেটা যথোপযুক্ত শব্দ দিয়ে অবশ্যই করতে হবে। এভাবে তৈরি করা সম্ভব। তাহলে দুইটা জিনিস মনে রাখলাম, রস্যই আর রস্য, এই দুইটা শুধু আগে উচ্চারিত হবে, হইলেই সেটা কি হবে? অপিনিহিত। ওকে, পরের রুলে আসে। পরের রুলটা কি আছে? অসমীকরণ। আচ্ছা, অসমীকরণে যাওয়ার আগে আগে সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে এরকম হচ্ছে সমান, আর এই সমান প্রথার মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম, এটা অসমান হয়ে গেল। তার মানে কি বলছে? এখানে লেখা আছে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে কি করতে হবে? একটা স্বরধ্বনি যুক্ত করতে হবে, আর এই স্বরধ্বনি যুক্ত করলে তখন আমরা তাকে অসমীকরণ বলছি। আচ্ছা, আমি একটু সহজ করে বলি, সেটা হচ্ছে এই দুটো একই শব্দ, এই একই শব্দ, দুটো একই শব্দ বা দুটো সমশব্দ যদি পাশাপাশি থাকে তার একটার মাঝখানে আমরা স্বরধ্বনি যোগ করছি। ওকে, একটার মাঝখানে স্বরধ্বনি যোগ করব। দুটো একই শব্দ, একটু বুঝি কেমন? ধরো এইখানে বলা হচ্ছে, আমি এই উদাহরণটাই নিলাম যে দুটো একই রকমের শব্দ, যেটা এখানে বলা হচ্ছিল যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য। ওকে, তাহলে এখানে উচ্চারণটা একটু খেয়াল করি, ধপ ধপ। আমি এটা যদি আমি স্বরের ক্ষেত্রে পুনরাবৃত্তি, মানে একই স্বর আমি দুইবার বলবো না, তখন আমি কি করছি? জাস্ট এই একটার মাঝখানে স্বরধ্বনি যুক্ত করে দিলাম। তাহলে ছিল কি? ছিল হচ্ছে ধপ ধপ, হলো কি? ধপা ধপ। ওকে, তাহলে একই রকম শব্দ টপ টপ, হলো কি? টপা টপ, মাঝখানে কি যুক্ত করলাম? স্বরধ্বনি। এছাড়া আর লিখলাম ঝম ঝম, তাহলে একই রকম শব্দ, একই স্বর দুইবার আবৃত্তি না করে আমি একটার মাঝখানে স্বরধ্বনি যুক্ত করে দিলাম, তাহলে কি হলো? ঝমাঝম। ওকে, ঝমাঝম। তাহলে ঝমাঝম কিসের উদাহরণ হবে? অসমীকরণ। ছিল সমান, মাঝখানে স্বরধ্বনি যুক্ত করে অসমান বা অসমীকরণ করে দিলাম। ওকে, তারপরে আমরা খেয়াল করি, তারপরে হচ্ছে টপ টপ থেকে টপাটপ গেল, গপ গপ, গপ গপ আছে, গপ গপ। তাহলে গপ গপ এটা সমান আছে, অসমান করব কি করে? তাহলে আমার মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত করে দিলাম, তাহলে গপ গপ ছিল, হলো গপাগপ। তাহলে গপাগপ কিসের উদাহরণ? গপাগপ, ঝমাঝম, ধপাধপ, টপাটপ,
এইগুলো সব হচ্ছে অসমীকরণের উদাহরণ। শুধু কি মনে রাখবো, একই রকমের শব্দ যদি দুইটা পাশাপাশি থাকে, জাস্ট মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত করে দিলাম, আর এই স্বরধ্বনি যুক্ত করে দেওয়াটাই হচ্ছে অসমীকরণ। মনে থাকবে তাহলে? হ্যাঁ, একেবারে সহজ। কিন্তু যদি আমরা কারো কোনো সমস্যা থেকে প্রশ্ন করব কিন্তু অবশ্যই। ওকে, এইবার আসি আমাদের পরবর্তী যেটা আছে, স্বরসঙ্গতি। আচ্ছা, স্বরসঙ্গতিটাকে আমরা এই যে স্বরসঙ্গতি, আচ্ছা স্বরসঙ্গতিকে মূলত হচ্ছে বলা হয়ে থাকে একটা স্বরধ্বনির প্রভাবে যদি আরেকটা স্বরধ্বনির পরিবর্তন ঘটে, একটা স্বরের প্রভাবে আরেকটা স্বর। আমরা কিন্তু এটা একটু ভালো করে খেয়াল রাখবো, বুঝছো? আমরা যেটা হয় ব্যঞ্জন স্বর ঘুলিয়ে ফেলে, এই কারণে আমাদের প্রশ্নগুলো উত্তর করতে সমস্যা হয়ে যায়। স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনির পরিবর্তন হবে, আর যখন পরিবর্তন ঘটবে তখনই আমরা তাকে বলবো হচ্ছে স্বরসঙ্গতি। অর্থাৎ স্বরসঙ্গতিকে আমরা আবার এখানে চারটা ভাগে ভাগ করছি, তা মূলত হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়। কি কি? পুরোগত, পরাগত এবং মধ্যগত। তাহলে পুরোগত স্বরধ্বনি বলছে আদি স্বর অনুযায়ী আমাদের যদি অন্তঃস্বর পরিবর্তিত হয়, অর্থাৎ প্রথমে যে শব্দটা অর্থাৎ প্রথমে যে স্বরটা থাকবে এই স্বর অনুযায়ী পরবর্তী স্বর পরিবর্তন হওয়া। যেমন দেখো এইখানে আছে, অর্থাৎ এইখানে ময়ের এখানে আছে কি রস্যকার, আর এইখানে কি আছে আকার। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে রস্যকারের সাথে আকার, অর্থাৎ এইটা অনুযায়ী এটা পরিবর্তন হবে। তাহলে এইখানে উচ্চারিত হচ্ছিল রস্যকার, এইখানে কি হলো ওকার, তাহলে পরিবর্তন হয়ে গেল না? এই পরিবর্তন হওয়াটা আদি স্বর অনুযায়ী যদি অন্তঃস্বর পরিবর্তন হয়, মানে সামনের স্বর অনুযায়ী যদি পিছনের স্বর পরিবর্তন হয়, তখন আমরা তাকে বলছি পুরোগত। পুরোগত, ওকে। আচ্ছা, ছিল কি শিকা, তাহলে এখানে রস্যইকার, রস্যইকার অনুযায়ী এখানে এখানে আছে কি আমাদের আকার, কিন্তু এখানে পরিবর্তন হয়ে কি হয়েছে একার, এটা। তাহলে আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর, ওকে। তুলো, এখানে ছিল রস্যকার, এখানে হলো কি ওকার, যেটা আমরা প্রথমটা দেখেছিলাম মূলা মূলো, তোলা তোলো, ধুলা ধুলো, এগুলো হচ্ছে আমাদের প্রগত। এরপরে আসি আমরা পরাগত, যেটা আছে পরাগত, এটা হচ্ছে এই দুইটার বিপরীত। এটা হচ্ছে আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হচ্ছিল, আর এটা হচ্ছে অন্তঃস্বরের কারণে আমাদের আদ্যস্বর বা আদিস্বর পরিবর্তন হবে, মানে উল্টোটা। এবার পিছন থেকে পরিবর্তন হয়ে সামনে আসবে। কেমন? যেমন এখানে ছিল দেশি, আচ্ছা দেশি, তাহলে দেশির লাস্টে কি আছে আমাদের কিন্তু লাস্ট অনুযায়ী প্রথমে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আছে রস্যিকার, তাহলে এই রস্যিকার অনুযায়ী সামনে পরিবর্তন করতে হবে, যেটা এখানে হয়েছে। কি দেখতে পাচ্ছি আমরা? দিশি। কি দেখতে পাচ্ছি? দিশি। অর্থাৎ এইটা হচ্ছে অন্তঃস্বর অনুযায়ী আদ্যস্বরের পরিবর্তন, ওকে। আচ্ছা, এবার হচ্ছে মধ্যগত। মধ্যগত কেমন? আদ্যস্বর এবং অন্তঃস্বর, মানে পিছনের স্বর এবং সামনের স্বর, এই দুইটার প্রভাবে মাঝখানের জন পরিবর্তন হবে। অর্থাৎ এরকম আমরা মানে বন্ধু বান্ধব দেখতে পারি, তো তিনজন বন্ধু, তাহলে সামনে একজন পিছনে একজন, এই দুজনের স্বভাব চরিত্রের কারণে মাঝখানের জন্য কি হয়ে গেল স্বভাব চরিত্রের পরিবর্তন হয়ে গেল। বিষয়টা এরকম। তো কেমন? আদ্যস্বর এবং অন্তঃস্বর এই অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হবে। তো দেখো কেমন, এখানে বয়ের সাথে রস্যিকার আছে, এখানে তয়ের সাথে রস্যিকার আছে, তাহলে এই আদ্যস্বর এবং অন্তঃস্বর, এটা আদ্যস্বর এটা অন্তঃস্বর, প্রথম এবং শেষ। আর মাঝখানে দেখো আকার ছিল, কিন্তু এই আকারটা এখানে থাকতেছে না, এখানে কি হয়ে যাচ্ছে দেখো তিনটাই রস্যিকার হয়ে যাচ্ছে। অর্থাৎ ছিল বিলাতি, তাহলে বয় রস্যি, এখানে আদ্যস্বর বি, এখানে তয় রস্যি, এখানে আদ্যস্বর তি আছে। তাহলে এই দুটো প্রভাবে কি হচ্ছে এই মাঝখানেরটাও কি হলো পরিবর্তন হয়ে গেল। তাহলে এই যে আদ্যস্বর এবং অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হওয়া, এটাকে আমরা বলছি হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত। তাহলে আবার একটু বলি, সামনের জন অনুযায়ী পিছনের জন পরিবর্তন, এটা হচ্ছে পুরোগত। পিছনের জন অনুযায়ী সামনের জনের পরিবর্তন, এটা হচ্ছে পরাগত। আর দুইজনের মাঝখানে পড়ে তৃতীয় জন মাঝখানে যিনি থাকবে, দুইজনের চাপে পড়ে মাঝখানে যিনি থাকবে, তিনি যদি পরিবর্তিত হয়, সেটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। আর এটা খুবই কমই আসে। অন্যান্য যেটা আছে আদ্য ও অন্ত দুই স্বরই যদি পরস্পর প্রভাবিত হলে অন্য স্বরসঙ্গতি হতে পারে, যেমন মোজা মুজু। তার মানে দেখো
একটা ছিল ওকার আর একটা ছিল আকার, মোজা, মোজা, কিন্তু হলো কি মুজো, তার মানে দুইজনই পরিবর্তন, আদ্যও পরিবর্তন, অন্তও পরিবর্তন। এখানে ছিল ওকার, এখানে ছিল আকার, কিন্তু এই অনুযায়ী এখানে কি হয়েছে, এখানে হয়েছে রস্যকার এবং এখানে হয়েছে ওকার, মানে সম্পূর্ণ টোটালটা পাল্টে গেল। তার মানে আদ্য ও অন্ত দুই স্বরই পরস্পর এরকম যদি প্রভাবিত হয়ে চেঞ্জ হয়ে যায়, তখন আমরা তাকে বলছি অনন্য স্বরসঙ্গতি। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের 4টা স্বরসঙ্গতি। মেন হচ্ছে 3টা, মেন 3টা কি কি? পুরগত, পরাগত এবং মধ্যগত। ওকে, পরের স্লাইডে আসি আমরা। আচ্ছা, পরেরটা দেখি আমরা, সম্প্রকর্ষ বা স্বরলোপ। আচ্ছা, স্বরলোপ এইটা হচ্ছে আমাদের স্বরাগমের একদম বিপরীত। বিপরীত কেমন? আমরা প্রথমে যে স্বরাগমটা করছিলাম সেখানে স্বরধ্বনি আসছিল, আর এইখান থেকে লোপ পাবে। বিষয়টা স্বরাগম এবং স্বরলোপ, একটার আগমন ঘটে আর একটা থেকে বাদ যাবে। এখন কেমন? সম্প্রকর্ষ বা স্বরলোপ, আর আমরা একটু আগে পড়েছি বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। আচ্ছা, এই দুইটা জিনিস। এখন সম্প্রকর্ষ বা স্বরলোপ যেটা আছে, এটা কি হচ্ছে যে দ্রুত উচ্চারণের জন্য আমাদের শব্দের মধ্য, অন্ত এবং আদি যেগুলো আছে এগুলো থেকে আমাদের স্বরধ্বনিটা লোপ পেয়ে যাবে। এখন লোপ পাচ্ছে কেমন দেখো, প্রথমে আমরা আদি স্বরটা বলি। যেমন দেখো, আমরা এখন বর্তমানে এটা ব্যবহার করি, লাউ। এই লাউ শব্দটির প্রথম যে অংশটা ছিল সেটা একটু খেয়াল করি আমরা। প্রথমে ছিল কি? অলাবু। প্রথমে কি ছিল? অলাবু। কিন্তু এখন অ বাদ গেল, তারপরে চেঞ্জ হয়ে কি হলো? লাবু। এখন কি রূপ ব্যবহার করি আমরা? এখন ব্যবহার করি হচ্ছে লাউ। তাহলে এই যে 3টা পরিবর্তন হলো, আমাদের এই যে লোপ ঘটে গেল স্বরধ্বনির, এটাকে আমরা বলছি প্রথম যেটা আছে আদি স্বর, এই যে ওয়া। তারপরে উদ্ধার, এই যে উদ্ধার থেকে উদ্ধার, উধার এবং ধার, এইটা। তার মানে প্রথমে এখানে কি ছিল? আমাদের লাস্ট পর্যন্ত কি আছে? ধার আছে, অর্থাৎ নাই কোনটা? এই যে রস্যকার যেটা ছিল, রস্যকারটা নাই, লোপ হয়ে গেছে। অর্থাৎ এরকম যদি আদি স্বর লোপ পেয়ে গেল এখান থেকে। এবার আসি মধ্যস্বর, মানে মাঝখান থেকে স্বর লোপ পাবে। কেমন? অগুরু। তাহলে আমরা একটু স্পেলিং ভাগ ভাগ করে লিখি, দেখো। অগুরু। আচ্ছা, গুরু, তাহলে মাঝখানে গয় রস্য আছে। এখন এটা কি হয়ে গেল? এইটাকে আমরা একসাথে উচ্চারণ করছি, যখন একসাথে উচ্চারণ করছি তখন উচ্চারণটা হয়ে গেছে অগ্রু। অগ্রু, তার মানে কি? এই যে গটা, এটা কিন্তু আর এইটা যেমন ওইখানে উচ্চারণটা কেমন হয়? উচ্চারণটা হচ্ছে এমন হচ্ছে, অগ্রু, এইটা উচ্চারণ হচ্ছে অগ্রু। কিন্তু আগে কি ছিল? অগুরু। তাহলে গুরুর এই যে স্বরধ্বনিটা, রস্যকার, এই স্বরধ্বনিটা কিন্তু এখান থেকে লোপ পেয়ে গেছে। আর লোপ পেয়ে যাওয়ার কারণে ওইটা একসাথে হয়ে গেছে, তখন হচ্ছে কি? অগ্রু। তখন কি হচ্ছে? অগ্রু। একই রকম ভাবে পরেরটা যদি খেয়াল করো, সুবর্ণ। তাহলে সুবর্ণ, বর্ণ, এই যে সুবর্ণ, এর সাথে বর সাথে কি আছে? বর সাথে একটা অ আছে, কিন্তু এখন কি উচ্চারণ হচ্ছে? এখন উচ্চারণ হচ্ছে এখন উচ্চারণ হচ্ছে স্বর্ণ। ওকে, এটা হচ্ছে স্বর্ণ। তাহলে এখান থেকে যদি আমি এটা একটু উচ্চারণ লিখে দিই, তাহলে দেখো বুঝতে পারবা যে মাঝখান থেকে আমাদের স্বরধ্বনিটা লোপ হয়ে গেছে, এইখানে স্বরধ্বনিটা কিন্তু নাই। আর আগে ছিল কি? সু বর ন। দেখো এই বর সাথে এই যে ওয়াটা আছে, এটা কিন্তু আগে ছিল, অর্থাৎ মাঝখান থেকে স্বরধ্বনিটা লোপ হয়ে গেছে। আর এই মাঝখান থেকে স্বরধ্বনি লোপ হওয়ার কারণে এটার নাম হয়েছে মধ্য স্বরলোপ। কি লোপ? মধ্য স্বরলোপ। তাহলে মাঝখান থেকে যদি স্বরধ্বনির লোপ পায় তখন আমরা তাকে বলবো হচ্ছে মধ্য স্বরলোপ। এইবার আসি অন্ত বা শেষ স্বরলোপ।
তার মানে একদম শেষ থেকে আমাদের স্বরধ্বনিগুলো লোপ পাবে। যেমন দেখো এখানে বলা হচ্ছে আশা, তাহলে আশা শব্দের এই শেষে স্বরধ্বনি কি আছে? আ। কিন্তু এখন কি আছে? আশ। তার মানে এখানে একটা হর্ষ চিহ্ন বসবে, তাহলে এর সাথে কিন্তু আর স্বরধ্বনিটা নাই, অর্থাৎ শেষে যে আটা ছিল এই আটা এখানে নাই, লোপ হয়ে গেছে। এই কারণে আশ এটা হচ্ছে অন্তঃস্বর লোপ, মানে শেষের যে স্বরধ্বনিটা ছিল সেটা বাদ হয়ে গেছে। আজি, আজি এখানে লাস্টে কি ছিল? হ্রস্বইকার। এখন কি পড়তেছি? আজ। তার মানে এখানে স্বরধ্বনিটা নাই, লোপ হয়ে গেছে। আজ, থেমে যাচ্ছি। ওকে। সারি, এখানে কি ছিল? হ্রস্বইকার। এখানে পড়তেছি সার, একটা হর্ষ চিহ্ন, তার মানে এখানে স্বরধ্বনিটা নাই। ওকে। সন্ধ্যা, তারপরে আমরা পড়তেছি কি? সাজ, তাহলে সাজে একটা ঝ, ওইখানে সন্ধ্যা লাস্টে কি ছিল? লাস্টে ছিল আ স্বরধ্বনি, সেটা কি এখন এখানে আছে? নাই, লোপ হয়ে গেছে। তাহলে এরকম কোন শব্দের, ধরো আমি বলছি মারি, তাহলে মারি এর লাস্টে কি আছে? হ্রস্বইকার। এখন আমি বললাম মার, তখন মার এই যে কথাটা বললাম, তাহলে লাস্টে কি স্বরধ্বনি আছে? নাই, লোপ হয়ে গেছে। তাহলে শেষ থেকে যদি স্বরধ্বনি লোপ পায় তখন তাকে বলা হবে অন্তঃস্বর লোপ, আর যদি মাঝখান থেকে লোপ পায় মধ্য স্বরলোপ, আর যদি শুরু থেকে লোপ পায় তাহলে আদি স্বরলোপ। তার মানে এটা কিসের মতো দেখালো? একদম স্বরাগমের মতো। স্বরাগম আর স্বরলোপ, স্বরাগমের বিপরীতটা হচ্ছে স্বরলোপ। এই দুটো জিনিস মনে রাখলাম, যে স্বরাগম যা ঠিক তার বিপরীতটা হবে হচ্ছে আমাদের স্বরলোপ। ওকে, প্রত্যেকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছি, প্রশ্ন করি এবং আমরা পরবর্তীতে আসি। ওকে, আচ্ছা, ধ্বনি বিপর্যয়কে আমরা কি বলছি? ধ্বনি বিপর্যয়, বিপর্যয় মানে হচ্ছে আমাদের একটা এলোমেলো অবস্থা। এখন এলোমেলো অবস্থা, ধরো এটা বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে একটা চেয়ার সিটিং খেলার মতো, কিন্তু এই চেয়ার সিটিং খেলার একটা নিয়ম আছে। কেমন? যে এখান থেকে আমরা যখন চেয়ার সিটিং খেলি তখন কি করা হয়, যে একটা রুমের মধ্যে অনেকে 4-5 জন থাকে, কয়টা চেয়ার দেওয়া থাকে, এমন একটা বাইরের থেকে সাউন্ড করা হচ্ছে, যে এই সাউন্ড করা অবস্থায় তোমরা দৌড়াবা, ঘুরবা, যখন সাউন্ড থেমে যাবে বসে পড়বা। এখন দেখো যে পূর্বের অবস্থায় কিন্তু আর কেউ বসতে পারে না, যে আগের বেঞ্চে সে বসতে পারবে এমনটা কিন্তু হয় না। তো এখানে নিয়মটা হচ্ছে এরকম, যে বাইরে থেকে কেউ এখানে আসতে পারবে না, এটা নিষেধ, আবার এখান থেকে কেউ বাইরে যেতে পারবে না, এটাও নিষেধ। তার মানে কি বিষয়টা হচ্ছে, একটা শব্দ যে বর্ণগুলো নিয়ে গঠিত হবে সেই বর্ণগুলো তাদের নিজেদের মধ্যে পরস্পর জায়গা পরিবর্তন করে নেবে। আর এরকম যদি বর্ণ তারা নিজেদের মধ্যে পরস্পর জায়গা পরিবর্তন করে নেয় তখন আমরা তাকে বলবো হচ্ছে ধ্বনি বিপর্যয়। বিষয়টা কেমন? ধরো এখানে আমি একটু উদাহরণের সাহায্যে দেখাই। এখানে ধরো আমি লিখলাম যে লাভ, লাভ, এটা একটু খেয়াল করি, লাভ লেখা আছে। এখন ধ্বনি বিপর্যয় মানে কি বলছিলাম, যে এই যে শব্দটা গঠিত হলো এর কোনো বর্ণ এখান থেকে বাইরে যাবে না, আবার বাইরে থেকে কোনো বর্ণ বা এখান থেকে কোনো বর্ণ বাইরে থেকে আসবে না, কিন্তু সম্পূর্ণটা বন্ধ। এখন নিজেদের মধ্যে তারা জায়গা পরিবর্তন করে নিবে, অর্থাৎ ল ফল জায়গায় যাবে, ফল লজ জায়গায় আসলো। কিন্তু আরেকটা কথা বলে দিই, কারের কোনো পরিবর্তন করা যাবে না। কিসের পরিবর্তন করা যাবে না? কারের, অর্থাৎ কার চিহ্ন যেগুলো আছে সেগুলো পরিবর্তন করা যাবে না। আমি আবার একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ল ফল জায়গায় যাবে, ফ লজ জায়গায় আসবে। এইভাবে বর্ণোদয় যদি নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নেয় তখন যে রূপটা আমরা পাবো সেটাকে আমরা বলছি ধ্বনি বিপর্যয়। কেমন? তাহলে এখানে লাভ থেকে কি হলো? হলো হচ্ছে ফাল। কি হলো? ফাল। এখন দেখো কারের কি কোনো পরিবর্তন হয়েছে? কারের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কার যেখানে আছে সেখানে। তাহলে আমরা এগুলো একটু চেষ্টা করে দেখি। যেমন বলা হচ্ছে বাক্স, বাক্স, বাক্স। এখন দেখো কি হচ্ছে, এইটা ক দন্তস্ব জায়গায় চলে যাচ্ছে, দন্তস্ব ক জায়গায় চলে যাচ্ছে। তাহলে ইংরেজি বাক্স শব্দ আমরা বাংলায় কি বলছি? বাস্ক। কি বলছি? বাস্ক। ওকে। জাপানি রিক্সা, তাহলে ক দন্তস্ব জায়গায় যাচ্ছে, দন্তস্ব ক জায়গায় যাচ্ছে। জাপানি রিক্সাকে বাংলায় আমরা কি বলছি? রিস্কা। কি বলছি? রিস্কা। তাহলে বাস্ক, রিস্কা এগুলো কিন্তু ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। একই রকম ভাবে পিশাচ, পিশাচকে এটা জায়গা পরিবর্তন করে নিচ্ছে, তাহলে পিশাচকে আমরা কি বলছি? পিশাচ। কি বলছি? পিশাচ। তো পিশাচ বললে আমাদের দেখো স আর তালবস্য নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছে। একই রকম লাভ থেকে ফাল, যেটা আমরা একটু আগে করলাম এটা।
তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে কি বলবো, ধ্বনি বিপর্যয়। আচ্ছা, বিপর্যয়ের আমি আরেকটা উদাহরণ দিই। ধরো যদি এরকম থাকে, কই যেটা আমরা বলে থাকি, ধরো লেখা আছে তুল তুলা, ওকে, তুল তুলা, এটা লেখা আছে তুল তুলা। এখন যদি বলা হয় এটা ধ্বনি বিপর্যয় করতে হবে, তাহলে কি হবে দেখো। তাহলে প্রথমে এই অংশটুকু আগে ধ্বনি বিপর্যয় করে নাও, তুল, তাহলে জায়গা পরিবর্তন করে নিলে কি হচ্ছে, লুত, ওকে। তারপর আছে তুলা, তাহলে তুলার যদি আমরা পরিবর্তন করি, তাহলে ল এ পাশে আসলো, তাহলে ল এ পাশে আসলে কি হলো, লু, এখানে আর ত পাশে গেলে কি হচ্ছে, ত একার, তাহলে কি হলো, ছিল তুল তুলা, হলো কি লুত লুতা, ওকে। তাহলে তুল তুলা থেকে যদি লুত লুতা হয়, এইভাবে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়, ওকে। তাহলে যে কোনো শব্দ তুমি যা শুধু জায়গা পরিবর্তন করে দিবা, নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে দিবা, কোনো বর্ণ বাইরে থেকে আসবে না, এখান থেকে কোনো বর্ণ বাদ যাবে না, এবং মনে রাখতে হবে কারের কোনো পরিবর্তন হবে না। সহজ কথায় কার যেখানে যেখানে আছে দেখো সেখানে সেখানে রয়ে গেছে, অর্থাৎ বর্ণ চলে যাবে কিন্তু কার থেকে যাবে, কার কারের জায়গায় থাকবে। মানে তুমি উঠে যেতে পারো কিন্তু তোমার চেয়ার যেখানে আছে সেখানে থাকবে, এরকম ভাবে, ওকে। আশা করি ধ্বনি বিপর্যয় কারো কোনো সমস্যা হবে না। শুধু মনে রাখবা তারা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নেবে। এরপরে আমরা আসি বিষমী ভবনে। বিষমী ভবন, আচ্ছা, প্রথমে শুরুতে আমরা করেছিলাম যে দুটো সমান শব্দ পাশাপাশি থাকলে একটার মাঝখানে স্বরধ্বনি যুক্ত করি। এখন বিষয়টা মনে রাখতে হবে, দুটো সমবর্ণ বর্ণ, অর্থাৎ দুটো সমবর্ণর একটাকে পরিবর্তন করতে হবে। যেমনটা কেমন, কারণ দুটো সমবর্ণ যদি পাশাপাশি থাকে আমাদের উচ্চারণ করতে একটু কষ্ট হয়ে যায়, এবং এর একটাকে যদি আমরা পরিবর্তন করি, কেমন, শরীর শব্দের দুইটা র আছে না, তাহলে দুইটা র পর পর একই রকম দুইটা বর্ণ, সমবর্ণ একই বর্ণ, তাহলে দুইটা বর্ণের একটাকে পরিবর্তন করতে হবে। তাহলে একটাকে পরিবর্তন করার ফলে রূপটা কি আসছে, ছিল শরীর, হয়েছে কি শরীল। তাহলে এই যে শরীর এই শব্দটি, যে দুটি সমবর্ণের একটার পরিবর্তন করলাম, তাহলে উচ্চারণের সুবিধার জন্য আমরা এই পরিবর্তনটা করে নিই। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে বিষমী ভবন। যাদের লালের সমস্যা আছে তারা লালকে নাল বলে থাকে, তাহলে এই যে পরিবর্তনটা হলো লাল থেকে নাল, এটা। তারপর আমরা বলে থাকি আনানস বলে থাকি অনেক সময়, আনানস, হ্যাঁ, যেটার আমরা এখন যে রূপটা পাই বর্তমানে সেটা কি আনারস। তাহলে দুইটা ন পাশাপাশি থাকার কারণে উচ্চারণের অসুবিধা হচ্ছিল, তাই আমাদের উচ্চারণের সুবিধার জন্য আমরা একটাকে চেঞ্জ করে নিয়েছি। এই তাহলে এটা কিসের উদাহরণ আমরা বুঝলাম, এটি হচ্ছে বিষমী ভবন। তাহলে বিষমী ভবনে মনে রাখতে হবে দুইটা একই রকম বর্ণ পরপর থাকলে একটার পরিবর্তন করতে হবে, ওকে। আচ্ছা, এইবার এইটাই আসি ব্যঞ্জন চ্যুতি। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে সম উচ্চারণ। এখানে কি ছিল, বিষমী ভবনের ক্ষেত্রে ছিল সমবর্ণ, দুইটা বর্ণ পাশাপাশি। এবার হচ্ছে সম উচ্চারণের, সম উচ্চারণের দুটো ব্যঞ্জন, ব্যঞ্জন মনে রাখতে হবে, এটা কিন্তু স্বর না, ব্যঞ্জন। দুইটা ব্যঞ্জন থাকলে তার একটাকে লোপ ঘটাতে হবে। কি ঘটাতে হবে, লোপ। তাহলে দুইটা একই রকমের ব্যঞ্জন যদি পাশাপাশি থাকে এবং সেটাকে বলা হচ্ছে যদি একই উচ্চারণের হতে হবে, কি হতে হবে, একই উচ্চারণের, তার একটাকে বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ধ্বনিচ্যুতি অথবা ব্যঞ্জন চ্যুতি অথবা ব্যঞ্জন লোপও বলা হয়, ওকে। তাহলে দেখো পরীক্ষায় আসলো যে এখানে লেখা আছে ঠাকুর দাদা, ওকে, ঠাকুর দাদা। তাহলে এখানে দাদা দুইটা একই উচ্চারণের আছে, তার মধ্যে কি করতে হবে, একটাকে বাদ দিতে হবে। তাহলে এবার যে রূপটা আমরা পাবো, কি রূপ পাবো, ঠাকুর দা। তাহলে ঠাকুর দা, এই ঠাকুর দা হচ্ছে আমাদের ব্যঞ্জন চ্যুতির উদাহরণ। কারণ কি এখান থেকে একটা মামা থেকে কি হয়ে যাবে, বড় মা হয়ে যাবে, সুতরাং এটা ব্যবহার করা যাবে না, কেমন। তাহলে আমরা চেষ্টা করবো এরকম সম উচ্চারণের যদি পাশাপাশি থাকে তাহলে তার একটা অবশ্য বাদ দিতে হবে, মানে লোপ ঘটাতে হবে। তখন যে নামটা হবে সেটাকে আমরা নাম দিব ব্যঞ্জন চ্যুতি, ওকে, বা ব্যঞ্জন লোপ। আচ্ছা, পরে আসি, পরের স্লাইডে সমীভবন, খুবই সহজ একটা জিনিস। আচ্ছা, বলা হয়ে থাকে শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে কি করছে, অল্প বিস্তার সমতা, এইটা একটু মনে রাখলাম যে অল্প বিস্তার সমতা লাভ করে, আর এই ব্যাপারকে বলা হচ্ছে সমীভবন।
আচ্ছা সহজ করে আমি একটু বলি যে দেখো, ধরো আমি এখানে একটা উদাহরণ লিখলাম, রাত না। বলা হয়ে থাকে, তুমি একদম সব এইভাবে নর্মালি মনে রাখো, শেষের যে ধ্বনিটা থাকে, শেষের ধ্বনি তার পূর্বধ্বনির উপরে সমবিস্তার লাভ করবে। আবার একটু বলি, শেষের ধ্বনি তার পূর্বধ্বনির উপরে সমবিস্তার লাভ করবে। আমি এটা খুব সুন্দর একটা উদাহরণের সাহায্যে সবসময় বলেছি আমাদের শিক্ষার্থীদের, যে ধরো তুমি পড়াশোনার জন্য গ্রাম ছেড়ে শহরে আসছো, তো গ্রামে থাকতে তোমার একটা রুম ছিল আলাদা, তোমার একটা বেড ছিল, তো তোমার যাদের ছোট ভাই বোন আছে, দেখবা তুমি শহরে চলে যাওয়ার পরে ওই বেডের মালিকানা কিন্তু তার হয়ে যায় তোমার ছোট ভাই বোনের। তো ওই জায়গায় যত তুমি পরে কখনো ফিরতে চাও, ও কিন্তু বলবে যে না, এখানে ফেরা যাবে না, এটা এখন আমার। তো বিষয়টা কেমন, শেষের ধ্বনিটা ধরো তোমার সেই ছোট ভাই বা তোমার ছোট বোন, তুমি চলে আসার পরে এই জায়গাটার অবস্থান সে নিয়ে নিচ্ছে, তখন কি হয়ে গেল, জায়গাটা ওর হয়ে যাচ্ছে। তার মানে কি, শেষের ধ্বনি যা থাকবে সেই একই রকম প্রভাব বিস্তার হবে তার পূর্ব ধ্বনির উপরে। সহজ করে এটা বুঝবা। তার মানে ন আছে, ধর কাছে, ধর উপরে যদি প্রভাব বিস্তার করে, তখন ধও কি হয়ে যাবে, এই লাস্টে যে ধ্বনিটা আছে সেটাই হয়ে যাবে, তার মানে ন হয়ে যাবে। তাহলে রান্না থেকে আমরা কি পাচ্ছি, রান্না। দেখো একই রকম প্রভাব বিস্তার। তাহলে যদি স্যার আমাদের মো যুক্ত থাকে, মো যুক্ত কেমন, ধরো আমি একটু এই শব্দটাকে এভাবে লিখলাম, আছে কি, জন্ম। ওকে, তাহলে মো প্রভাব বিস্তার করবে কার উপরে, দন্তনার উপরে। তাহলে লাস্টে কি আছে, মো আছে, তাহলে এই মো দন্তনার উপরে প্রভাব বিস্তার করবে, তার মানে এই দন্তনাটা কি হয়ে যাবে, মো হয়ে যাবে। তখন এটার নাম কি হবে, জন্ম। কি হবে, জন্ম। ভালো করে উচ্চারণ করবো, জন্ম। তাহলে যদি থাকে ধর্ম, তাহলে ধর্ম কি হচ্ছে, তাহলে মো রয়ের উপরে প্রভাব বিস্তার করবে, তাহলে হবে হচ্ছে ধম্ম। এটা ওকে, জন্ম ধম্ম। তারপরে যদি বলা হয় কর্ম, তাহলে কর্ম যদি প্রভাব বিস্তার করে, মো যদি রয়ের উপরে প্রভাব বিস্তার করে, তাহলে কি হবে, কম্ম। ওকে, এই যে জন্ম, কান্না থেকে কান্না, তাহলে ন প্রভাব বিস্তার করলো কার উপরে, দর উপরে। এটা মনে রাখলাম। শেষে যেটা থাকবে, তাহলে আমি যদি এরকম প্রশ্ন করি, বলতো গল্প কি হবে, গল্প, তাহলে আমাদের লাস্টে উচ্চারিত হচ্ছে কি, আমি এটা একটু উচ্চারণ লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যদি কারো ব্যঞ্জন বুঝতে সমস্যা হয়, উচ্চারণ করে নিবা, তাহলে দেখবা আর একটু সহজ হয়ে যাবে। কেমন, এই ধরো আমি লিখলাম গল্প, এটা রূপটা কি, আসল রূপটা গ লয় পয়। ওকে, তাহলে প কার উপরে প্রভাব বিস্তার করবে, লর উপরে, তখন এটার সমীভবন কি হবে, সমীভবন হবে হচ্ছে গপ্প। কি হবে, গপ্প। ওকে, গপ্প। দেখবো আমরা যারা গোপাল ভাঁড় দেখি, গোপাল ভাঁড়ের বউ, গোপাল ভাঁড় যখন বাড়ি থেকে বেরিয়ে যায় বা কোন রাজসভায় যাওয়ার উদ্দেশ্যে বেরোয়, তখন গোপাল ভাঁড়ের বউ পিছন থেকে বলে দেয়, একটা মঙ্গল সূচক বাক্য বলে, এই শব্দ বলে, মঙ্গল সূচক শব্দ। সেটা আমরা মনে হয় মোটামুটি সবাই জানি যে কি, দুর্গা দুর্গা, তাই তো, এই যে দুর্গা বলে। এই দুর্গা শব্দটা তাহলে আসছে কোথা থেকে, দুর্গা থেকে। কোথা থেকে, দুর্গা। তাহলে এই দুর্গা শব্দটি সব থেকে বেশি বার আসা পরীক্ষায় একটা প্রশ্ন। ওকে, তাহলে এই দুর্গা প্রশ্নটি, এটা কোন নিয়মে সাধিত হয়েছে, ধ্বনি পরিবর্তনের সমীভবনের নিয়মে। কারণ কি, গ প্রভাব বিস্তার করছে রয়ের উপরে, করে ডাবল হয়ে গেছে। তাহলে এরকম টাইপের যদি কোনো শব্দ আসে, পারা যাবে, অবশ্যই পারা যাবে, খেয়াল রাখতে হবে এটা। আচ্ছা, সমীভবনের কয়েকটা নিয়ম দেওয়া আছে এখানে, নিয়মগুলো আমরা একটু খেয়াল করি। যেমন প্রথমে দেওয়া আছে পুরোগত। আচ্ছা, পুরোগত সমীভবন আছে। পূর্বধ্বনির, যেটাকে বলা হচ্ছে পূর্বধ্বনির প্রভাবে পরের ধ্বনির যে পরিবর্তন ঘটবে, সেটাকে আমরা বলছি পুরোগত। পুরোগত মানে পূর্বধ্বনির প্রভাবে পরের ধ্বনি, পরাগত মানে শেষের ধ্বনির প্রভাবে আগের ধ্বনি। ওকে, এভাবে। তাহলে চক্র, আচ্ছা আমি এটা একটু, চক্র, এইটা হচ্ছে উচ্চারণ। তাহলে এই প্রথম ধ্বনির প্রভাবে পরের ধ্বনি পরিবর্তন হচ্ছে, সেটা কি হয়ে গেল, দেখো, চক্ক। চক্র থেকে কি হলো, চক্ক। একই রকম ভাবে পক্ক, পক্ক থেকে এই যে প, ডাবল হয়ে গেল, এটা পদ্ম। তাহলে এখানে আমরা খেয়াল রাখবো, ডাবল। ওকে, লগ্ন থেকে লগ্গ, লগ্ন থেকে কি, লগ্গ। এটা হচ্ছে পুরোগত যে স্বরধ্বনি, ওই আমরা সমীভবন বলছি, পুরোগত সমীভবনের
উদাহরণ। ঠিক আছে, সামনের ধ্বনির প্রভাবে পরের ধ্বনি পরিবর্তন। আচ্ছা, পরাগত যেটা বলছি, পরাগত শেষের ধ্বনির প্রভাবে তার আগের ধ্বনি পরিবর্তিত হবে। ওকে, মানে ডাবল হয়ে যাবে আর কি। তাহলে কেমন? তৎ প্লাস জন্য, তাহলে এই বর্গীয় জ আছে, বর্গীয় জটা তর উপরে প্রভাব বিস্তার করবে, করে কি হয়ে যাচ্ছে তখন? তৎজন্য। দেখো বর্গীয় জ কয়টা হয়ে গেছে? দুইটা। এখানে ছিল কি? খণ্ডত্ব। বর্গীয় জ খণ্ডত্বের উপরে প্রভাব বিস্তার করলো, করে সমান হয়ে গেল। এটা হচ্ছে শেষের ধ্বনির প্রভাবে আগের ধ্বনি পরিবর্তন হয়ে যাওয়া। এটাকে আমরা বলছি পরাগত। তৎ প্লাস হিত, এই তাহলে এখানে আমরা কি পাচ্ছি? তদ্ধিত। কি রূপ পাচ্ছি? তদ্ধিত। তাহলে শেষের ধ্বনির প্রভাবে তার পূর্ব ধ্বনিটা পরিবর্তিত। উৎ প্লাস মুখ সমান আমরা পাচ্ছি উন্মুখ। কি পাচ্ছি? উন্মুখ। এদিকে একটু খেয়াল রাখি, উন্মুখ। তাহলে শেষের ধ্বনির প্রভাবে তার আগের ধ্বনি যদি পরিবর্তন হয় তখন আমরা সেটাকে বলবো পরাগত। আর এটার বিপরীতটা হচ্ছে আমাদের পুরোগত। এই অন্যান্যটা এটা লাগে না, তবু একটু পড়ে রাখবা বিষয়টা কেমন। দেখো বলা হয়ে থাকে, যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হয়, মানে একে অন্যের প্রভাবে নিজেদের মধ্যে যদি নিজেরা পরিবর্তন হয়ে যায় তখন আমরা সেটাকে বলছি অনন্য। কেন? সংস্কৃত সত্য শব্দটিকে আমরা প্রাকৃত হিসেবে বলে থাকি স্বচ্ছ, স্বচ্ছ। কারণ দেখো এই সত্যের সাথে এর কিন্তু কোনো মিল নাই, দুটোই পরিবর্তন হয়ে যাও। সংস্কৃত বিদ্যা শব্দটিকে আমরা বলে থাকি বিদ্যা। ওকে, বিদ্যাকে কি বলা হয়? বিদ্যা। তো এই যখন নামটা বলছি আমরা, তখন যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে আমরা বলছি অনন্য সমীভবন। ওকে, তাহলে সমীভবন এখানে তিনটা পাঠ করলাম, পুরোগত, পরাগত এবং অনন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে সমীভবনের আমরা প্রথম শুধু যে নিয়মটা করেছিলাম ওটা একটু ভালো করে মনে রাখবা, বাকিগুলো আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, পরের রুলে আসি। দ্বিত্ব ব্যঞ্জন। দেখো সাধারণত ব্যঞ্জন দ্বিত্ব হওয়া, এটা একটু ভালো করে খেয়াল রাখবে, এটা কিন্তু স্বর না। ব্যঞ্জন দ্বিত্ব হয় কখন? দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। তাহলে আমরা ব্যঞ্জন দুইবার উচ্চারণ করব কখন? যখনই জোর দেয়া বুঝাবে। কি বুঝাবে? জোর দেয়া। জোর দেয়া বুঝাতে ব্যঞ্জন দ্বিত্ব হয়। কিভাবে? যেমন দেখো আমি বলছি তোমরা কি আগামীকাল লাইভ ক্লাস করবে? তো তোমরা বললে হ্যাঁ করব। তখন আমি আবার একটু জোর দিয়ে বললাম পাক্কা। হ্যাঁ, তো এই যে পাকা শব্দ থেকে যখন আমি পাক্কা বলছি তখন কি করলাম? এই যে ক ব্যঞ্জনটা ছিল এর সাথে আরেকটা ব্যঞ্জন যোগ করে একটু জোর দিলাম। কি দিলাম? জোর দিলাম। তাহলে এই জোর দেওয়াটাই হচ্ছে আমাদের দ্বিত্ব ব্যঞ্জন। তাহলে সকাল থেকে, হ্যাঁ সকালবেলা দেখবে পাশের বাড়ি যদি কেউ ঝগড়া টগড়া করে তখন দাদি নানিরা বলে ওই যে সকালবেলা শুরু করেছে, তারপরে কি খুব সকালে উঠতে হবে, হ্যাঁ সকালবেলা, এই জাতীয় যে কথাগুলো। তাহলে কয়বার হলো? দুইবার। একই রকম দেখো আমরা বলি ছোট, ছোট থেকে আমরা পাচ্ছি ছোট্ট। কি পাচ্ছি? ছোট্ট। তাহলে এই যে টটা দুইবার হলো, ব্যঞ্জন দ্বিত্ব। ছোট, ছোট থেকে ছোট্ট। একই রকম ভাবে বড়, বড় থেকে কি পাচ্ছি? বড্ড, বড় থেকে কি পাচ্ছি? বড্ড। তাহলে এই জাতীয় শব্দ এগুলো হচ্ছে আমাদের দ্বিত্ব ব্যঞ্জন। এখন অনেকে প্রশ্ন করতে পারে স্যার সমীভবনের সাথে দ্বিত্ব ব্যঞ্জনের কি কোনো মিল আছে? দেখো সমীভবনে একটা ধ্বনির প্রভাব আরেকটা ধ্বনির উপরে পড়ছিল, কিন্তু দ্বিত্ব ব্যঞ্জনে কোনো ধ্বনির উপর কোনো ধ্বনি প্রভাব ফেলবে না। যে ব্যঞ্জনটা আছে সেটাই দুইবার উচ্চারিত হবে। ওকে, এই যে কেউ কারো উপরে কোনো প্রভাব বিস্তার করতেছে না, এই যে ব্যঞ্জনটা আছে এই ব্যঞ্জন নিজে দুইবার উচ্চারিত হয়ে দ্বিত্ব হচ্ছে। ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আমরা আসি হচ্ছে ব্যঞ্জন বিকৃতির ক্ষেত্রে, মানে ব্যঞ্জনের বিকৃতি, বিকৃত উচ্চারণ, সঠিকভাবে উচ্চারণ না করে বিকৃতভাবে উচ্চারণ করা। যে কোনো একটা শব্দের ধরো আমরা বিকৃত উচ্চারণ করতে পারি, যেমন কলম টলম বলে থাকি। তাহলে কলমের সাথে যখন টলম বলছি, হ্যাঁ কলম, কলম ঠিক আছে, কলমের সাথে যখন টলম বলছি, হ্যাঁ তখন এটা একটু বিকৃত করে উচ্চারণ করলাম। এখন এখানে দেখো আমাদের মূল শব্দ হচ্ছে কপাট, কপাটকে যখন তুমি কবাট বলবা, কবাট, তখন এটা হচ্ছে একটা বিকৃত উচ্চারণ হচ্ছে। মূল শব্দ ধোপা, এই ধোপাকে যখন তুমি ধোবা বলবা, ধোবা, কি বলবা? ধোবা, তখনই পরিবর্তন হবে হচ্ছে
মানে এটা হচ্ছে বিকৃত হয়ে যাচ্ছে। দাইমা, দাইমাকে যখন তুমি ধাইমা বলছো তখন এটা বিকৃত হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বিকৃত মানে কি, যে কোনো একটা শব্দের ব্যঞ্জন কিছুটা পরিবর্তন করে নতুন একটা ব্যঞ্জন ধ্বনি হিসেবে আমরা এটাকে ব্যবহার করছি। এখানে দেখো ব ছিল, এখানে কি ছিল প, এখানে ব আছে, ওখানে প, দাইমা থেকে কি হলো ধাইমা, তাহলে দ এর পরিবর্তে কি আসলো, ধ আসলো। বলছে শব্দ মধ্যে কোনো কোনো সময় কোনো কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, আর একেই বলা হয় ব্যঞ্জনের বিকৃতি। তাহলে যে কোনো ব্যঞ্জন ধ্বনির বিকৃত উচ্চারণটাই হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ঠিক আছে, ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা, আমরা প্রশ্ন নিব। ওকে, এইটা দিয়ে শেষ করবি আগে, তারপরে আমাদের কিন্তু আজকে প্রশ্ন সমাধান আছে। আমরা এরপরে কিছু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করব যেগুলো বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসছে। ওকে, আচ্ছা, অন্তর্হতি। অন্তর্হতি মানে হচ্ছে যে কোনো শব্দের মধ্য থেকে ব্যঞ্জন ধ্বনি লোপ পাওয়া। এই জিনিসটা একটু বুঝবো। আমরা এর আগে কিন্তু স্বরলোপ করছি, মানে স্বরধ্বনি লোপ পেয়েছে, আর এখন যেটা এইটা হচ্ছে অন্তর্হতি, যেটা এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি লোপ। ওকে, স্বরধ্বনির ক্ষেত্রে যেমন আমি বলছিলাম আশা, তাহলে আশা থেকে আমরা পড়তেছিলাম কি আশ। ওকে, তাহলে লাস্টে একটা স্বরধ্বনি এখান থেকে লোপ পাচ্ছে, সেটা কি আ। তারপরে হচ্ছে বসতি, বসতি থেকে আমরা বলছিলাম বসতি। ওকে, তারপরে জানালা থেকে জানলা, তাহলে এখান থেকে মাঝখান থেকে লোপ পেয়েছে, এগুলো কিন্তু স্বরধ্বনি লোপ পেয়েছে। এটা কি, এগুলো হচ্ছে স্বর। আর এখন যেটা অন্তর্হতি, অন্তর্হতি মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি লোপ, ব্যঞ্জন ধ্বনি। ওকে, তাহলে কেমন, এই যে দেখো ফাল্গুন, ফাল্গুন শব্দটির এটার যদি অন্তর্হতি হয় তখন আমরা এটাকে উচ্চারণ করি ফাগুন, তাহলে বাদ গেল কোনটা, ল। এই লটা শব্দের মধ্যে থেকে নাই হয়ে গেল, আর এই যে লোপ হয়ে গেল, এটাকে আমরা এই ফাগুন শব্দটিকে বলবো অন্তর্হতি। তারপরে ফলাহার, ফল প্লাস আহার, ফলাহার। তো ফলাহার, ফল খাবার হিসেবে যখন ফলকে গ্রহণ করা হয় তখন সেটা হচ্ছে ফলাহার। তো ফলাহারকে আমরা সংক্ষেপে কি বললাম, ফলার। তাহলে বাদ গেছে কি, হাটা বাদ গেল, তাই না? ওকে, আলাহিদা, তা আলাহিদা তো আমরা কেউ বলি না, তাই না? আমরা কি বলি, আলাদা, আলাদা বলি। এই হয়টা কিন্তু এখান থেকে বাদ যাচ্ছে, তাহলে হ বাদ গেল, আছে কি আলাদা। মূল শব্দ কি ছিল, আলাহিদা, তার মানে শব্দ মধ্য থেকে ব্যঞ্জনটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে স্বরলোপ আর ব্যঞ্জন লোপ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 14টা যে রুল।